এটা সেনাবাহিনী প্রধান এই বিষয়টা জানতেন। শেখ হাসিনা তো প্রধানমন্ত্রী হিসেবে উনাকে রেখে আসা হয়েছে। উনি তো আমার জানা মতে পদত্যাগও করেন নাই। তো উনাকে তো ওনার এসএসএফ, পিজিআর তারা এবং ওনার এমএসপিএম তারা একেবারে মানে সসম্মানে, বিমান বাহিনী প্রধান তারা মিলেই তো এই ডিসিশন নিয়ে ওনাকে তারা নিরাপত্তা দিতে পারবেন না বলে ওনাকে রেখে এসেছেন। সেনাবাহিনীর ভেতরে একরকমের বিশ্বাসঘাতকতার ঘটনা ঘটেছে। সেনা প্রধান বিশেষভাবে যা বলেছেন 2024-এর 5ই আগস্টের আগে আপনাদের এবং এমনকি প্রধানমন্ত্রীর উপস্থিতির বৈঠকে উনি সেই দায়িত্বগুলো পালন করেন নাই বলেই অনেক ঘটনা ঘটতে পেরেছে। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন, সেটার পেছনে কি এই যে মার্কিন যুক্তরাষ্ট্র আপনি বলছেন যে অনেকগুলো মেমো দিয়েছে, ইউনূস আমলে দিয়েছে, এই সরকারের আমলেও গিয়ে মেমো এসেছে যে সন্ত্রাসবাদের বিস্তার ঘটছে, মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো কি এই নিয়ে নড়ে চড়ে বসেছে? তারা সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যে নামেই ডাকি না কেন সেটাকে দমন করবে এমন একটা নির্ভরযোগ্য শক্তিকে বাংলাদেশের রাজনীতিতে চাইছে, ক্ষমতায় চাইছে, এমন কোনো ইঙ্গিত মিলেছে বলেই মানে আওয়ামী লীগের দেশে ফেরার ঘোষণা? আমি যেহেতু দীর্ঘদিন চাকরি করেছি এবং শেষ 3.5 বছর আমি একেবারে রাজনীতি নিয়েই কাজ করেছি, যেহেতু আমি স্পেশাল ব্রাঞ্চের কাজই পলিটিক্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করা, তাতে আমি বুঝি যে আওয়ামী লীগের যে অভ্যন্তরীণ শক্তি, অর্থাৎ তার যে জনসমর্থন, তার নেতা কর্মীদের যে রেজিলিয়েন্স দেশে আছে, সেইটা তারা তাদের শক্তির উপরে, নিজস্ব শক্তির এবং জনগণের যে সাপোর্ট, সেই শক্তির উপর ভর করেই তারা ফিরবে। তারা আমার মনে হয় না যে কোনো মানে বিদেশি শক্তি, পশ্চিমা শক্তি বলেন বা আমেরিকান শক্তি বা মধ্যপ্রাচ্যের শক্তি কারো কিংবা ভারতের শক্তিতে বলিয়ান হয়ে বা তাদের ভরসা নিয়ে আওয়ামী লীগ ফিরবে, সেটি আমার কাছে মনে হয় না। আওয়ামী লীগের নিজস্ব শক্তি এবং জনসমর্থন, ফলে বাংলাদেশে এখন সাধারণ মানুষের যে ভাষা, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, এইটা বর্তমান শাসক গোষ্ঠী বা ইন্টারিম গভর্নমেন্টও বুঝতে পারেনি। তাহলে আমার মনে হয় বাংলাদেশে অলরেডি একটা মানে কি আমি বলবো ইনক্লুসিভ নির্বাচন হতো এবং আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসতো না। কাজেই আওয়ামী লীগের ফেরার জন্য জনগণের সমর্থন এবং তাদের নেতা কর্মীদের যে শক্তি, নিজস্ব শক্তি, সেইটার উপর ভর করেই আমার ধারণা যে আওয়ামী লীগ নেতৃত্ব দেশে ফেরার ঘোষণা দিয়েছে। আর দেশে ফিরবে কি, তাদের জেলখানায় তো মানে আপনি অন্তত 150-র কাছাকাছি তো সাবেক মন্ত্রী, এমপি জেলখানায়, সেন্ট্রাল লিডার জেলখানায়, তো তারা তো দেশেই আছে এবং বাংলাদেশের জনগোষ্ঠীর এখন পর্যন্ত একটা বড় সমর্থক গোষ্ঠী তো আওয়ামী লীগের, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন যদি কেউ বলে যে আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগের অস্তিত্ব নাই, এগুলো তো এক ধরনের মানে ইলিউশনের ভিতরে থাকা মানুষ, এটা তো বাস্তব কোনো কথা না। কাজেই আমি মনে করি যে বিদেশি পশ্চিমা গোষ্ঠীর কোনো মানে আওয়ামী লীগকে তারা আওয়ামী লীগ তাদের কাছে ধর্ণা দিয়েছে বা তারা আওয়ামী লীগকে বলেছে যে তোমরা যাও, তোমরা ছাড়া টেরোরিজম করা যাবে না, তোমরা যাও, আমরা ব্যাকিং দেব, আমার মনে হয় না। আওয়ামী লীগ তার নিজস্ব শক্তিতেই সিদ্ধান্ত নিয়েছে তারা দেশে ফেরার, যারা বিদেশে আছে তারা দেশে ফেরার এবং তারা দেশে ফিরবে। মনিরুল ইসলাম, আপনি দেশে ফিরবেন? মানে শেখ হাসিনা তো ঘোষণা দিয়েছেন যে তিনি দেশে ফিরবেন এবং নির্বাসিত নেতারাও তার সঙ্গে ফিরবেন। আপনি হচ্ছেন পুলিশের সম্ভবত সর্বোচ্চ কর্তা, যিনি 2024-এর 5ই আগস্টের পর নিরাপদে সীমান্ত পাড়ি দেওয়ার একটা সুযোগ পেয়েছেন এবং আমরা জানি যে সেনাবাহিনীরও শীর্ষ জেনারেলদের অনেকে আপনার সহ তাদের বিরুদ্ধেও ট্রাইব্যুনালে মামলা আছে, হত্যা মামলা আছে। আপনারা নিরাপদে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে মানে একটা আশ্রয় পেয়েছেন। মানে তো আপনারা ওখানে বসে কি করছেন? বাংলাদেশের সংবাদ মাধ্যমে গোয়েন্দা সূত্রের বরাতে অনেক মাস খবর বেরিয়েছে যে বাংলাদেশের ডিজিএফআই এর আগের মহাপরিচালকরা, আপনি পুলিশের গোয়েন্দা শাখার প্রধান ছিলেন, আপনারা সবাই মিলে নানা রকম মানে তৎপরতা, আওয়ামী লীগকে দেশে ফেরাতে নানা রকম তৎপরতা ওখানে বসেও পরিচালনা করছেন। আপনারাও ফিরবেন শেখ হাসিনার সঙ্গে? আমি অনেক দিন দেশে ছিলাম এবং আমি অপেক্ষা করতেছিলাম যে যদি ঠিক আছে আমার বিরুদ্ধে অভিযোগ আছে, আমি মানে আমার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আমি এটাকে মানে ফেস করব, কাম হোয়াট মে আমি ফেস করব। তো আমি কিন্তু অপেক্ষা করেছি অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি যে দেখি মানে এই যে মব কালচার সেটা একটু কমে আসে কিনা, বা আমরা দেখেছি কিন্তু মানে আদালত একটা মানে ডিউ প্রসেস অফ ল যেটা, সেটা শুরু হয়
হয় কিনা। তা আমার এখানে মানে আমি বলতে পারি আমার নিজের বিষয়টা, যে আমি একটু মানে আমার বিশ্বাসও ভঙ্গ হয়েছে। কারণ আমার ধারণা ছিল যে যারা এই যে এত বছর ধরে মানে আমাদের চাকরি বাকরি হওয়ার পর থেকে যাদেরকে দেখেছি যে সুশীল সমাজের এই যে বিরাট বিরাট ব্যক্তিরা যারা মানবাধিকারের কথা বলে, আর একজন তো এই যে আমাদের বেলার যিনি প্রধান, যে এত তার দরদ পরিবেশের উপরে, তো আমার মনে হয়েছিল যে এই সমস্ত বা ডক্টর ইউনূস অন্তত নিজের যে ফেস ভ্যালু রক্ষার খাতিরেও একটা ডিউ প্রসেস অফ ল, রুল অফ ল, এক ধরনের ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এগুলো আনবেন। এটা আমার কিন্তু একটা ধারণা ছিল যে এক ধরনের এটা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি যেহেতু এটা ওয়াচ করছে আনবে, কিন্তু সেইটা আমি সেই বিশ্বাস আমার খুব দ্রুত ভঙ্গ হয়ে গেছে যখন আমি দেখলাম যে শুরুতেই দেখলাম যে একেবারে মানে মব করে, মানে পৃথিবীর ইতিহাসে আছে কিনা মব করে চিফ জাস্টিস সহ তাদেরকে মানে পদত্যাগ করানো হলো। পরবর্তীতে দেখলাম আরো বেশ কিছুদিন পরে দেখলাম যে জাস্টিস, যার ভিতরে আমার পরিচিত বন্ধু বান্ধব কেউ আছে, যে যাদেরকে কাউকে একজনকে যেমন আমি জানি তাকে মানে আমার চাইতেও বয়স কম, তাকে বলেছে যে সে আনফিট। আনফিট বলতে হইলে এই জন্য শারীরিক অসমর্থতার কারণে হাইকোর্ট থেকে অপসারণ করেছে। তো এইগুলা তো শারীরিক অসমর্থ অল্প বয়সে হতে পারে, কিন্তু সেই সার্টিফিকেট তো ডাক্তার দিবে, মেডিকেল বোর্ড দিবে। তো এগুলো তো ফলে, আর যাদেরকে নিয়োগ দেওয়া হলো তাদের জায়গাতে এই যে ট্রাইব্যুনাল, এটা তো একটা ফার্সিক্যাল ট্রাইব্যুনাল। তো সেই কারণে আমি আর পরবর্তীতে ভরসা পাইনি, আমি অপেক্ষা করেছিলাম, অনেকদিন পর্যন্ত অপেক্ষা করেছি। তারপর আমার যখন আমি দেখেছি যে আমি নিরাপদ নই এখানে, যদি মানে আমার সন্ধান কেউ পেয়ে যায়, একদিকে মব কারণ জঙ্গি গোষ্ঠী, আমি 5-6 তারিখ থেকে আমার বিরুদ্ধে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা এই যে বিখ্যাত বিদেশে, যারা এত সুযোগ সুবিধা পাইয়েও দেশে ফিরেন নাই, তারা আমার ছবি সহ তারা পোস্ট দিয়েছে যে মানে আমাকে, অর্থাৎ যে আমাকে হত্যা করার জন্য মব লেলিয়ে দেওয়া। জঙ্গি গোষ্ঠী প্রচুর দিয়েছে, ওই সময় স্ট্যাটাস দিয়েছে আমার ছবি দিয়ে। তো একটা পর্যায়ে ফেসবুকের সাথে যোগাযোগ করার কারণে তারা যেগুলো ইমিনেন্ট থ্রেট ছিল ওগুলো তারা রিমুভ করেছে। আমি ফেসবুক অথরিটির কাছে আমি কৃতজ্ঞ সেই কারণে। তো ওই অবস্থাটা ছিল, ফলে পরবর্তীতে আমি আমার মানে মানে নিজের জীবন বাঁচানো, এটা তো একটা একেবারে বেসিক মানে ফান্ডামেন্টাল রাইটস এর ভিতরে পড়ে, সেই কারণে আমি আমার স্থান বদল করেছি। এখন আপনি কি আবার স্থান বদল করে দেশে ফিরছেন? ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরলেই আপনারাও ফিরবেন, সেনা কর্মকর্তারা? এবং শুধু তো তাই নয়, এটা একটা আসলে এবার যা ঘটেছে সেটা তো একেবারে নজিরবিহীন। বাংলাদেশের অনেক সরকারি কর্মকর্তাদের দেশ ছাড়তে হয়েছে, চাকরিও গেছে তাদের, কিন্তু আবার দেশও ছেড়েছেন তারা। তো সেই সরকারি প্রশাসনের ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের নানা স্তরের ব্যক্তিবর্গরা দেশ ছেড়েছেন, সেনাবাহিনীর শীর্ষ জেনারেলরা থেকে শুরু করে নানা স্তরের লোকেরা দেশ ছেড়েছেন। আপনারাও ফিরছেন শেখ হাসিনার সাথে, আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন? দেখুন, এইটা আমার বিষয়ে আমি বলতে পারি যে আমার নিজেরটা আমি বলি, যে যেমন মনে করুন 5ই আগস্ট 2024 সালে, 5 আগস্ট বা তার আগে একজন মনে করেন কুড়িগ্রাম জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করেছে। কুড়িগ্রাম জেলায় কোনো ঘটনা, আমি উদাহরণস্বরূপ বলছি যে কুড়িগ্রাম জেলায় কোনো ঘটনা ঘটে নাই, তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে গ্রেপ্তার করা হয়েছে কোথায়? যাত্রাবাড়ির হত্যা মামলায়। আপনি নিজেও আসামি, আপনি সাংবাদিকতায় ছিলেন না যে আপনি টক শোতে উস্কানি দিয়েছেন, আপনি ছিলেন একেবারেই মিডিয়ার বাইরে ছিলেন, তো আপনি নিজেও আসামি জানেন। তো এইটা তো বন্ধ হয় নাই। ওই যে মনে করেন কুড়িগ্রামের এসপি যে ছিল, সে গ্রেপ্তার হয়েছে যাত্রাবাড়ির মামলায়। তো ওই মামলার সাথে ঘটনার সময় সে কুড়িগ্রামে, এবং সে এমনও না যে সেই এমন সঙ্গ ইয়েতে কাজ করে যে যাত্রাবাড়ির পুলিশকে সে ইনফ্লুয়েন্স করতে পারে, এইটাও না। তো তারকে গ্রেপ্তার করেছে, সে যখন ওই মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিয়েছে, তখন তাকে আরেকটা মামলায় দেখা গেছে যে ওই মিরপুরের আরেকটা মামলায় গ্রেপ্তার করেছে। এই অবস্থাটা, সে তো এখন পর্যন্ত মুক্তি পায় নাই, তার বিরুদ্ধে কোনো চার্জও নাই, মুক্তিও পায় নাই। সে বিনা বিচারে বিনা চার্জে এই তদন্তে তো জীবনেও তার বিরুদ্ধে চার্জশিট দেওয়া যাবে না, কিন্তু তাকে কিন্তু আটকিয়ে রাখা হয়েছে।
তো আটকে রাখা হচ্ছে। তো আমি তো এইটার যদি পরিবর্তন হয়, আমি যদি দেখি যে এই তদন্তগুলো সঠিকভাবে পরিচালনা শুরু হয় এবং আদালত যথাযথভাবে প্রভাব মুক্ত অবস্থায় আদালত তাদের বিচার কাজ করতে পারে, তাদের যেমন অনেক অনেক এখন আমি চালু হয়েছে কিনা জানি না, আগাম জামিন বন্ধ করে দিচ্ছে নির্দেশ দিয়ে। এইটা তো কোনো বিচার ব্যবস্থার মানে হতে পারে না, বৈশিষ্ট্য হতে পারে না। ফলে এগুলো যদি আমি দেখি, এগুলা মানে ইন প্লেস, অর্থাৎ সঠিক উপায়ে চলছে, এগুলোর পরিবর্তন হয়েছে, তাহলে অবশ্যই আমি আমার দেশ, কারণ আমি এই যে জীবন, আন্ডারগ্রাউন্ড জীবন, এটা আসলে কোনো এর যে কষ্ট যারা ভোগ করেছে তারা জানে। তো কাজেই এই অবস্থা থেকে তো ওই মানে অনুকূল পরিবেশ হলে আমি ফিরবো। সেটা আমি যেহেতু আওয়ামী লীগের কর্মী নই বা নেতাও নই, সেই হিসাবে আওয়ামী লীগের ফেরার সাথে এটা সম্পর্কিত না, এটা আমার নিরাপত্তার সাথে সম্পর্কিত। তো আমি যদি মনে করি যে আমি সুবিচার পাবো, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আছে সেগুলো যথাযথ তদন্ত হবে, পুনর্তদন্ত হবে, একটা যথাযথ মানে এফিসিয়েন্ট অথরিটির, প্রফেশনাল অথরিটি যারা নিরপেক্ষ তদন্ত করতে পারে, যাদের আক্রোশ নাই, প্রতিহিংসা নাই। আমার প্রতি যেমন এই যে ট্রাইব্যুনালের যে যারা আছে কি বলে ইনভেস্টিগেটর, তারা তো প্রতিশোধ পরায়ণ, তারা হিসাব করে যে আমার মানে এটা তো তাদের তদন্তের বিষয়বস্তু না, এইটা তদন্ত করবে দুদক বা এনবিআর, যে আমার ছেলে মেয়ে বিদেশে পড়ে, সেই টাকা কত টাকা খরচ হয়, ওই টাকা আমি কোত্থেকে দেই। এইটাও ট্রাইব্যুনালের মানে যারা ইনভেস্টিগেটর তারা জাস্ট আমার নাম ধরে আমার বিরুদ্ধে কথা বলছে এবং আমাদের সাবঅর্ডিনেট বা সহকর্মীদের ডেকে নিয়ে ভয় দিচ্ছে যে আসামি হবা, নাহলে এই সাক্ষী দেবা। আওয়ামী লীগ তো একটা বড় দল, তারা সরকারে ছিল, 15 বছর সরকার চালিয়েছে, সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা তো এই টেরোরিজমের তো তাদের সময় তৈরি হয় নাই। এই টেরোরিস্ট গ্রুপ তো বেশিরভাগ নিষিদ্ধ করেছে বিএনপি আমলে। ফলে এইটাকে তো স্ট্র্যাটেজিক, মানে আমি একটা প্যাটার্ন লক্ষ্য করবেন। আপনি প্যাটার্নটা যদি দেখেন, 99 এবং 2000 এবং ইলেকশনের আগে পর্যন্ত যে হামলাগুলো, সমস্ত হামলা কিন্তু একটা প্যাটার্ন লক্ষ্য করা যায়। তারপর 2 বছর কোনো হামলা নাই। 2001-এ সরকার গঠন করার পর 2 বছর কোনো হামলা হয় নাই, কোনো টেররিস্ট হামলা হয় নাই। এরপরে আবার জেএমবি নতুন করে মাথাচাড়া দিছে বা এই হুজি আবার বের হয়ে এসছে। তো এই প্যাটার্নটা তো, ফলে আওয়ামী লীগ তো জঙ্গিদের বেনিফিশিয়ারি না। ফলে আওয়ামী লীগকে জঙ্গিদের ভর করে যে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হয়েছে, এইটা না। কারণ জঙ্গিদের ভরসায় থাকলে তো আমেরিকার সাথে সম্পর্ক থাকতো। মানে আওয়ামী লীগের তো আমেরিকার সাথে, আমরা এটা তো মানে এটা বোঝার জন্য সরকারি চাকরিও করার দরকার নাই, সাংবাদিকতাও করার দরকার নাই যে আওয়ামী লীগের সাথে আমেরিকার সম্পর্কটা কেমন ছিল গত 15 বছরে। এটা তো একটা মানে এক ধরনের বিরোধী পক্ষই ছিল। ফলে টেরোরিজম দিয়ে তো আওয়ামী লীগকে তো টেরোরিজমকে তাদের অ্যাসেট হিসাবে, মানে স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ব্যবহারের কোনো প্রয়োজনই হয় নাই। যেটা বাস্তবতা, হঠাৎ করে যে অল অন এ সাডেন জাতিসংঘ বললো যে এখানে আল কায়দার উপস্থিতি আছে, এটি সঠিক নয়। আমার জানা মতে এই 5 তারিখের পর যে জঙ্গিদের যেভাবে মুক্তি দেওয়া হচ্ছিল, নানাভাবে করা হচ্ছিল, এতে আমার কাছে যতটুকু তথ্য আছে, আমি যেহেতু সরকারি চাকরিতে ছিলাম না তখন, বা আমি আমার জীবন রক্ষার্থে আমি আত্মগোপনেই ছিলাম, তো তারপরেও আমি যতটুকু জানতে পেরেছি, ইউএস এম্বাসির পক্ষ থেকে সংশ্লিষ্টরা কিন্তু বারবার এটার ব্যাপারে ওয়ার্নিং দিয়েছে এবং এই যে অ্যাটলিস্ট 5টা মেমো দিয়েছে সুনির্দিষ্ট নাম সহ এবং জঙ্গি গোষ্ঠীর নাম উল্লেখ সহ সরকারকে দিয়েছে। এবং তার ফলেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি যে জাপসা যেটাকে আমরা বলি, তারা আমেরিকান এম্বাসিতে, তারা আমেরিকান এম্বাসির স্টাফ কিডন্যাপ করবে বা হামলা করবে, এরকম তথ্য এই সুনির্দিষ্ট নাম উল্লেখ করে ছবি দিয়ে তারা কিন্তু চিঠি দিয়েছে সরকারকে। এবং তৎকালীন যে উপদেষ্টা ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব, তার সাথে দেখা করে ইউএস অ্যাম্বাসেডার তৎকালীন বোধহয় চার্লস ড্যাফেয়ার্স, উনি সরাসরি কিন্তু কথা বলেছেন। এটা আমার কাছে, আমি মোটামুটি আমাকে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করেছে। তো ফলে এরা কমপক্ষে 5টা মেমো দিয়েছে সরাসরি টেরোরিজম নিয়ে।
তো কাজে এটা জাতিসংঘ হঠাৎ করে বলেছে এইটা ভাবার কোনো কারণ নাই। অন্যান্য দেশও আমি জানি যে ইউকে, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ বিভিন্ন সময় কিন্তু তারা ট্রাভেল অ্যালার্টও দিয়েছে। তো এরা তো প্রথম মানে শুরুতেই তো এরা এত ডিপ্লোম্যাটিক ভাষায় খুব সতর্কতার সাথে আসলে কথা বলে, একটা পর্যায়ে গিয়ে হয়তো মানে সরাসরি বলে। আর আল কায়দার তো এখন পর্যন্ত জাতিসংঘ তো বাংলাদেশে আসল চিত্রটা দেখেই নাই, কারণ আল কায়দা পন্থী যারা অর্থাৎ একিউআইএস এর যারা সমর্থক, বাংলাদেশে আল কায়দা বা একিউআইএস নামে আসলে কেউ নাই। এখানে আছে আনসারুল ইসলাম। মানে 2014 সালে আল কায়দা তাদের যে ফ্রাঞ্চাইজ দেওয়ার ক্ষেত্রে বা ব্রাঞ্চ করার ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড ছিল।